নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভারতীয় শেয়ার বাজার ভালো নেই, বিভিন্ন সেক্টরস ভালো নেই এবং বিশ্ব জুড়ে ভূ রাজনৈতিক গণ্ডগোল, যুদ্ধ, টেনশন, ক্রুড অয়েল, বিভিন্ন অ্যাসেটস সমস্ত কিছু নিয়ে একটা কিয়স তৈরি হয়েছে। এমন একটা কেয়স, এমন একটা জ্বর তৈরি হয়েছে যেখান থেকে এই মুহূর্তে বেরিয়ে আসাটাই অসম্ভব মনে হচ্ছে। এবং এই সমস্ত কিছু এটাকে অ্যাভয়েড করা যেত থ্যাঙ্কস টু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু আমেরিকা ইরানকে আক্রমণ করে যে ক্ষান্ত হয়েছে তা নয়, তারা যে ব্লকেডের কথা বলছিল অর্থাৎ স্ট্রেট অফ হরমুজের বাইরে, সেইটা কার্যকর করতে গিয়ে মাত্র কয়েক ঘন্টা আগে তারা 3জন ভারতীয় নাবিককে হত্যা করেছে, অর্থাৎ আমেরিকান নেভি। ঠিকই শুনেছেন, একটি তেলবাহী ট্যাঙ্কার ওমানের উপকূলের কাছে সেটা আমেরিকান নেভির দ্বারা আক্রান্ত হয়েছে এবং বিভিন্ন নাবিককে উদ্ধার করা হয়েছে জল থেকে। এবং দুর্ভাগ্যবশত আমেরিকার নেভির গোলার আঘাতে আমাদের 3জন নাবিক প্রাণ হারিয়েছেন। এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকানসদের নিষ্ঠুরতা কোনো যুগেই কম নয়। ভিয়েতনামের ক্ষেত্রেই বলুন বা আফগানিস্তানের ক্ষেত্রেই বলুন, ভিয়েতনামে যদি মনে থাকে শিশুদের ওপর ন্যাপাম বোমা সেটা আকাশ থেকে ফেলা হয়েছিল, যার ফল আজও ভোগ করে যাচ্ছে তার পরবর্তী কয়েক প্রজন্ম। আমেরিকা এক্ষেত্রে ইরানের এখন ইনফ্রাস্ট্রাকচারের উপর আঘাত করা শুরু করে দিয়েছে। আগে তো কেবলমাত্র তাদের নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছিল, এখন তো তাদের জলাধার এবং ওয়াটার ইনফ্রাস্ট্রাকচারও আক্রমণ করেছে, যাতে ইরানের জনসাধারণ তারা জল না পায়। অন্যদিকে ইরানও তারা স্ট্রেট অফ হরমুজ কমপ্লিটলি ক্লোজ বলে ডিক্লেয়ার করে দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের যে 8টি দেশ রয়েছে তাদের ওপর নিরন্তর তারা মিসাইল বা ড্রোন দিয়ে আক্রমণ করে চলেছে। সম্প্রতিকালে জর্ডন ঘোষণা করেছে যে তারা অন্তত 20টি মিসাইল ইন্টারসেপ্ট করেছে, যেটা ইরান থেকে এসেছিল, অর্থাৎ জর্ডনকে আক্রমণ করছে ইরান। তার মানে এটা বোঝা যাচ্ছে যে জটিলতা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। মধ্যপ্রাচ্য দেশগুলোর অর্থনীতি তথৈবচ হয়ে গেছে, যে অর্থনীতিগুলো মাত্র কয়েক মাস আগেও দারুণ চাঙ্গা ছিল, সেটি আমেরিকার কারণে এই সমস্ত 8টি দেশের অর্থনীতি দারুণ বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং বলা হচ্ছে যে এই দেশগুলো আর কয়েক মাস যুদ্ধ চললে তাদের অর্থনীতি এমন সংকটে পড়বে যে তাদের দেশের একটা বিশাল সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। এবং এতে আমাদের মতন উন্নয়নশীল দেশের কোনোভাবেই উল্লসিত হওয়ার কোনো কারণই নেই, কারণ মনে রাখতে হবে এই মধ্যপ্রাচ্যের যে 8টি দেশ, তার যে জনসংখ্যা রয়েছে তার একটি বিশাল অংশ কিন্তু ভারতীয়, যারা ওখানে রোজগার করেন এবং রোজগার করে ভারতবর্ষে পাঠান, যেটাকে বলা হয় ফরেন রেমিটেন্স, এবং সেটা $50 বিলিয়ন বেশি, কয়েক লক্ষাধিক কোটি টাকা। এই ফরেন রেমিটেন্স যদি কোনোভাবে বন্ধ হয় বা কমে যায়, ভারতবর্ষের কনজাম্পশন কি হতে পারে সেটা কল্পনা করতে পারছেন। সুতরাং আমেরিকা কেবলমাত্র ইরানকে আক্রমণ করছে না, আমেরিকা বিশ্বের সেই সমস্ত অর্থনীতিগুলোকে আক্রমণ করার চেষ্টা করছে যারা ব্রিক্সের অন্তর্গত। তার মধ্যে ভারতবর্ষ রয়েছে, চীন রয়েছে, রাশিয়া রয়েছে। এবং ভারতবর্ষকে টার্গেট করা আমেরিকার কাছে এখন জল ভাত হয়ে গিয়েছে। তারা টার্গেট করতে চায় কারণ তারা ভারতবর্ষকে প্রেসারে আনতে চায় এবং ডোনাল্ড ট্রাম্পের তীক্ষ্ণ মস্তিষ্ক এখানে কাজ করছে, কারণ নভেম্বরে আমেরিকাতে মিড টার্ম ইলেকশন রয়েছে। মিড টার্ম ইলেকশনের আগে যদি ইরানের ক্রাইসিসের কোনো সলিউশন না আসে, সেই ক্ষেত্রে ভারত আমেরিকার মধ্যেও যদি দ্বিপাক্ষিক চুক্তি না হয়, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ইমপিচড হওয়ার সম্ভাবনা প্রবল।
সুতরাং ভারতবর্ষকে যদি চাপ দিয়ে এই দ্বিপাক্ষিক চুক্তি সেরে ফেলা সম্ভব হয়, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প হয়তো বেঁচে গেলেও যেতে পারে, কারণ ভারতবর্ষ এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দিনের পর দিন। অথচ এই যুদ্ধের তীব্রতা বাড়া সত্ত্বেও একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আমাদের মেনে নিতে হবে যে ক্রুড অয়েলের দাম আজকেরও কমে গিয়েছে। ক্রুড অয়েল লাস্ট ট্রেড করছিল 88.81 ডলারে, ব্রেন্ট ক্রুড ট্রেড করছিল 91.77 ডলারে প্রতি ব্যারেল, অর্থাৎ আজকের প্রায় 1.4% কাছাকাছি এই দুটি ইন্ডেক্সেই কিন্তু পতন এসেছে। সোনা এবং রূপোর লাগাতার পতন দেখে চলছিল বিগত এক মাস ধরে, এখনো দুর্বলতা রয়েছে, যে গোল্ড $5,400 কাছাকাছি চলে গিয়েছিল প্রতি আউন্স, সেইটা এখন $4,092 প্রতি আউন্সে নেমে এসেছে। একটা খুব বড় কারেকশন যেভাবে সোনাতে এসেছে, একই সঙ্গে রূপোতেও এসেছে, বিভিন্ন মেটালসও ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। আজকে যদি সেক্টর বিভিন্ন ভারতীয় শেয়ার বাজারে বিভিন্ন ইন্ডাইসেসগুলো দেখেন, সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেগুলো হয়েছে তার মধ্যে অন্যতম অবশ্যই নিফটি ইনফরমেশন টেকনোলজি, এবং এটা এখন আর জল্পনা বলে কোনোভাবেই উড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে না যে ভারতের ইনফরমেশন টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌরাত্মে দারুণভাবে প্রভাবিত হয়ে চলেছে এবং ভবিষ্যতেও হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। শুধু ভারতবর্ষে ইনফরমেশন টেকনোলজি কোম্পানিগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, গোটা বিশ্ব জুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট কোম্পানি এবং তার অ্যাসোসিয়েটেড সেক্টরসের উত্থানের ফলে ইনফরমেশন টেকনোলজির ওপর দারুণ চাপ পড়ছে। আজকে নিফটি আইটি পতন দেখেছে 1.62%। এইচসিএল টেক, ইনফোসিস, টিসিএস এর মতন কোম্পানি বা পারসিস্টেন্ট সিস্টেমস এর মতন কোম্পানি তাদের কোভিডের সময়কালে যে দর ছিল, ঠিক অর্থাৎ প্রায় আজ থেকে 6 বছর আগে, ঠিক সেই দরের কাছাকাছি পৌঁছে গেছে। এই মুহূর্তে নিফটি আইটি ভ্যালুয়েশন কিন্তু দারুণ চিপ বলা যেতে পারে। নিফটি 50 সেটা 23,161 কাছাকাছি বন্ধ হয়েছে, 53 পয়েন্ট পতন। সেন্সেক্স 150 পয়েন্টের কাছাকাছি পতন এসেছে। এছাড়া যেগুলো সিগনিফিকেন্টলি পতন বিগত কয়েকদিন ধরেই দেখে চলেছে, তার মধ্যে অন্যতম অবশ্যই ক্যাপিটাল গুডস এবং কনজিউমার ডিউরেবলস। খুব স্বাভাবিকভাবে যে এই ক্যাপিটাল গুডস এবং কনজিউমার ডিউরেবলসের মধ্যে আপনাদের অবশ্যই রয়েছে হেভি ইঞ্জিনিয়ারিং, রয়েছে ডেটা সেন্টার্স, রয়েছে এআই রিলেটেড স্টকস রয়েছে। সুতরাং যখনই বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট কোম্পানিজগুলো কারেকশন দেখে চলেছে, তার পাশাপাশি কিন্তু ক্যাপিটাল গুডস এবং কনজিউমার ডিউরেবলসের ওপর বড় চাপ চলছে। এছাড়া ফাস্ট মুভিং কনজিউমার গুডস 0.1% পতন। তাছাড়া অয়েল অ্যান্ড গ্যাস 0.68% পতন। মেটালস আজকেরও পতন দেখেছে, তবে বিগত কয়েকদিনের মতন অতটা পতনও নয়। এবং বার্নস্টিন, এটা আমি moneycontrol.com থেকে নিয়েছি, বার্নস্টিনের একটা রিপোর্ট এসেছে, যদিও সেটা ভারতবর্ষের মতন ডেভেলপিং ইকোনমির জন্য একটু আশাব্যঞ্জক। সেখানে বার্নস্টিন তারা বলেছে, তাদের রিসার্চ রিপোর্ট অনুযায়ী তারা বলছে যে ভারতবর্ষের মতন এমার্জিং মার্কেটসগুলো বা ডেভেলপিং ইকোনমিগুলোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ধরনের ডিসরাপশন আনতে পারে, তার থেকে অনেক অনেক বেশি ডিসরাপশন আনবে অলরেডি ডেভেলপড মার্কেটস, অর্থাৎ ইউনাইটেড স্টেটস, জাপান, কোরিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশগুলোতে। এবং সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাদেরকে রিপ্লেস করবে, সেটা ডেফিনেটলি এন্ট্রি লেভেল যারা ইঞ্জিনিয়ার্স রয়েছে তাদের নয়, বরঞ্চ যারা টপ 1% থেকে 10%-এর মধ্যে রয়েছে তাদের এআই রিপ্লেস করার সম্ভাবনা বেশি। অর্থাৎ হাই ইনকাম গ্রুপ বা হাই মিডল ইনকাম গ্রুপের যারা লোকজন বিশ্বজুড়ে, তারা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে রাদার দ্যান যারা মিডল ইনকাম গ্রুপ বা এন্ট্রি লেভেল জবস নিয়ে যারা বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি বা এডুটেক রিলেটেড যে সেক্টরসগুলো বা সাবসেক্টরসগুলো রয়েছে সেখানে যারা কাজ করেন, তারা কিন্তু অপেক্ষাকৃতভাবে কম ক্ষতিগ্রস্ত হবে বলে বার্নস্টিন তারা জানিয়েছে। এছাড়া তারা বলছে যে এআই যে পরিমাণ জবস তারা রিপ্লেস করতে পারে, তত কিন্তু তারা জবস তৈরি করতে পারবে না। তার ফলে এমন একটা কন্ডিশন আসবে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবার সমস্ত কাজ করে দেবে, কিন্তু
বিভিন্ন কোম্পানিগুলো লসে চলতে থাকবে। সেটা ডেফিনেটলি একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের একটা প্রজেকশন বার্নস্টিন করছে বটে, কিন্তু সেটা তো ভবিষ্যৎ বলবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সত্যি সত্যি একটা ডিসরাপশন আনবে নাকি কোনো স্ট্রাকচারাল ডিফারেন্স করতে পারবে মানুষের জীবনে, সেটা পরবর্তীকালে কোনো না কোনো সময় আমরা ডেফিনেটলি আলোচনা করব। আজকের টাকা আবার দুর্বল হয়েছে ডলারের তুলনায়, এবং বলতে বাধা নেই কেবলমাত্র জুন মাসে অলরেডি বহু হাজার কোটি টাকা এফআইআইস বিক্রি করে দিয়ে চলে গিয়েছে শেয়ার্স, এবং প্রত্যেক দিন অর্থাৎ 10ই জুন অবধি যে ডেটা রয়েছে প্রত্যেক দিন লাগাতার ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা শেয়ার বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে। আজকে ইউরোপীয় মার্কেটগুলো সমস্ত পজিটিভ ছিল, যদি এশীয় মার্কেটগুলো মিক্সড ছিল, কিন্তু এমন একটা অবস্থায় ভারতীয় শেয়ার বাজারের এখন যে অবস্থা, সেটা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এক্সপেন্সিভ স্টকসগুলো সম্পর্কে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, যেহেতু জিওপলিটিক্যাল টেনশন, ম্যাক্রো ইকোনমিক ইভেন্টস অলরেডি আমাদের ব্যতিব্যস্ত করে তুলেছে। এছাড়া ক্রুড অয়েল সংকটের ফলে ইনফ্লেশনারি কন্ডিশন বৃদ্ধি পেতে পারে বলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আশঙ্কা প্রকাশ করছে। সুতরাং রেট সেন্সিটিভ সেক্টরসগুলো সম্পর্কেও আমাদের অধিকতর সতর্কতা অবলম্বন করা উচিত। শুধু তাই নয়, এছাড়া এমন স্টকস যেগুলো ভীষণ জনপ্রিয় বা এমন সেক্টর যেগুলো অত্যাধিক জনপ্রিয় হয়ে উঠেছে বা যেখানে কিছুটা ইউফোরিক কন্ডিশনও কাজ করেছে। হ্যাঁ, ভারতীয় শেয়ার বাজারের এমন তথৈবচ অবস্থা হওয়া সত্ত্বেও এটা বলা যেতে পারে কিছু কিছু সেক্টর তারা কিন্তু বেশ কিছুটা ইউফোরিক হয়ে উঠেছিল যখন এআই ডেভেলপমেন্ট কোম্পানিজগুলো দারুণভাবে র্যালি করছিল বিভিন্ন এশীয় বাজার, ইউরোপীয় বাজার এবং আমেরিকান বাজারে। সুতরাং এআই রিলেটেড স্টকসগুলোতে যদি খেয়াল করে দেখেন সেখানে দারুণ কিন্তু কারেকশন হয়ে চলেছে। যাক, এখানে শেষ করব। এইটুকুনি বলা যেতে পারে যে আমেরিকা যেভাবে গোটা বিশ্বের অর্থনীতিকে ডিকটেট করে চলেছে, যেভাবে জিওপলিটিক্সকে আমেরিকা ডিকটেট করার চেষ্টা করছে, যেভাবে রাশিয়া, চায়না এবং ভারতবর্ষ তার সঙ্গে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করে চলেছে এবং করার চেষ্টা করছে, একটা সময় ব্রিক্স নেশনগুলো যদি গর্জন না করে, যদি আমেরিকার বিরুদ্ধে প্রোটেস্ট না করে, যদি নিজেদের মধ্যে ট্রেড এবং কমার্সের ইমপ্রুভমেন্ট না করে, তাহলে কিন্তু সংকট আমাদের মাথার উপর দাঁড়িয়ে নাচছে, এটা বলা যেতে পারে। ব্রিক্সকে অনতিবিলম্বে একটা সিদ্ধান্তে উপনীত হতেই হবে এবং আমেরিকাকে কিভাবে রেজিস্ট করা যায়, আমেরিকান অ্যাগ্রেশনকে কিভাবে রেজিস্ট করা যায়, সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। কারণ আমেরিকা আর যাই হোক কারোর বন্ধু কোনোদিন ছিল না, কারোর বন্ধু কিন্তু কোনোদিন হবে না। মজার ব্যাপার কি জানেন, আমেরিকা নিজেকে সুপার পাওয়ার হিসাবে, একমাত্র সুপার পাওয়ার হিসাবে ক্লেম করতে চায়, এবং যদিও সেটা তারা নয় মুহূর্তে, চায়না প্রকৃত অর্থে সুপার পাওয়ার হওয়া সত্ত্বেও তারা আমেরিকাকে এটা বোঝাবার চেষ্টা করছে যে আমেরিকাই এখন একমাত্র সুপার পাওয়ার। তার ফলে আমেরিকা ক্রমাগত তারা তাদের শক্তি ক্ষয় করে চলেছে, চায়না ক্রমাগত শক্তিশালী হয়ে উঠেছে, যদিও চায়নার শক্তিশালী হওয়াটা ভারতবর্ষের পক্ষে মোটেই কাম্য নয়। অন্যদিকে পাকিস্তান তার কেবলমাত্র আফগানিস্তানের নিরীহ মানুষের জীবনহানি করছে এমনটি নয়, শিশুদের হত্যা করছে, বৃদ্ধদের হত্যা করে চলেছে নির্বিচারে। আমাদের যে ভারতীয় ভূখণ্ড অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর, সেখানেও নির্বিচারে মানুষকে হত্যা করে চলেছে। অর্থাৎ পাকিস্তানে কোথাও না কোথাও একটা দারুণ ডেসপারেশন কাজ করছে, এবং পাক অকুপাইড কাশ্মীরের মূল যে বক্তব্য যে তারা ভারতবর্ষের কাছে আবার ফিরে যেতে চায়, ঠিক যে কারণে পাকিস্তানি সেনারা নির্বিচারে গুলি চালিয়ে পাক অকুপাইড কাশ্মীরে বহু মানুষকে নারী পুরুষ নির্বিশেষে হত্যা করেছে এবং হত্যা করে চলছে, অন্তত যেটা বিদেশি ডেটা বা যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে তার উপর নির্ভর করে এই কথাটা বলা সম্ভব হচ্ছে। এবং পাকিস্তান নিজে এতটাই সংকটে রয়েছে যে তাদের একদিকে গিলগিট বালুচিস্তান রয়েছে, অন্যদিকে পাক অকুপাইড কাশ্মীর রয়েছে, যারা এই পাকিস্তানের মতন দুর্বৃত্ত দেশ থেকে আলাদা হয়ে যেতে চাইছে। যাকে এখানে শেষ করলাম। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে, বা কোনো অ্যাসেট নিয়ে যদি আলোচনা করি। এবং স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন,
ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।